একদিনের সফরের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে ছিমছাম গাছগাছালি দিয়ে সাজানো বেশ একটা মনোরম প্ল্যান সিটি। ইয়েস, দুর্গাপুর স্টিল প্ল্যান সিটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রোজনামচা। এখন বাজে 5টা 15। আমরা এখন হাওড়া স্টেশনে। আজ আমাদের গন্তব্য দুর্গাপুর। দুর্গাপুরে যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন আছে। 6টা 5-এ আছে রাঁচি শতাব্দী সানডে বাদ। তারপরে আছে 6টা 15-এ ব্ল্যাক ডায়মন্ড, যেটা করে আমরা আজ যাচ্ছি। এরপর 6টা 45-এ আছে ফুল। 8টায় আছে পূর্বা কিন্তু রবি বুধ আর বৃহস্পতিবার বাদ। প্রথমে যে 3টে ট্রেনের কথা বললাম সেই 3টে ট্রেন কিন্তু সব সকালের দিকে। এবার দুপুরের দিকে যে ট্রেনগুলো আছে, 1টা 10-এ আছে শক্তিপুঞ্জ, 1টা 25-এ আছে পাটনা জনশতাব্দী সানডে বাদ, 3টে 50 PM আছে মিথিলা প্রত্যেক দিন। এছাড়া আপনারা যে কোনো লোকাল ট্রেনে বর্ধমানে পৌঁছে গিয়ে ওখান থেকে যে কোনো আসানসোলগামী লোকাল ট্রেন ধরে দুর্গাপুরে পৌঁছে যেতে পারেন। আমাদের ট্রেন এখন চলে এলো ব্যান্ডেলে। ব্যান্ডেলে ট্রেন থামতেই দেখতে পেলাম শুধু জল বিক্রি হচ্ছে। আমরা আছি জেনারেল কম্পার্টমেন্টে, রিজার্ভেশন করিনি, কারণ আমরা প্রায় দুর্গাপুরে যাই। কেন যাই তার কারণটা পরে বলছি। ব্যান্ডেলে আসতেই কর্তামশাইকে বললাম চা খাবো। ও বললো আমি খাবো না। আমি 1 কাপ চা নিলাম, কারণ অনেক ভোরে উঠেছি, চা না খেলে পারবো না। আমি মোশনের দিকে আছি, কিন্তু মোশনের দিকে থাকলেও আমার সাইডে প্রচণ্ড রোদ্দুর, তার জন্য মাথায় আমি ওড়না তুলে নিয়েছি আর চোখে পড়েছি রোদ চশমা। আমার চোখ কিন্তু এখন ট্রেনের জানলা দিয়ে ওই বাইরের প্রকৃতির দিকে। আমি বরাবরই প্রকৃতি প্রেমিকা। ট্রেন পৌঁছে গেল বর্ধমানে। আমরা সবাই জানেন আমার দেশের বাড়ি বর্ধমানে, তাই বর্ধমান আসলেই মনটা কেমন আনচান করে ওঠে। মনে হয় একবার নেমে দেশের থেকে ঘুরে আসি। কিন্তু হাতে আমাদের সময় খুব কম। আমাদের তাড়াতাড়ি দুর্গাপুর পৌঁছতে হবে, কারণ ওখানে আমাদের ছেলে আছে। আমরা দুর্গাপুর পৌঁছে এখন স্কেলেটর দিয়ে উঠছি। উঠে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাস ধরবো। বাস ধরে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো ছেলের হোস্টেলে। মাধ্যমিক পাশ করার পর গত 2 বছর আমাদের ছেলে আছে এখানে। আমাদের ছেলে এখানে পড়াশুনো করে। HS এক্সাম হয়ে গেছে, কিন্তু আজ হচ্ছে অল ইন্ডিয়া নিট এক্সাম, তার জন্য এখনও এখানে রয়ে গেছে। আজ ওর হস্টেল জীবনের শেষ দিন। আজ ওর এক্সাম হয়ে গেলে কাল ওকে আমরা নিয়ে চলে যাব। দুর্গাপুর স্টেশনটা এতটাই সুন্দর, মনোরম, ছিমছাম, সত্যি না দেখলে ভাবা যায় না। একদিনের সফরের জন্য কিন্তু দুর্গাপুর খুব পারফেক্ট জায়গা। আমরা এখান থেকে বাস ধরে নেব। এখানে ট্যাক্সি স্ট্যান্ডও আছে, অটো আছে, টোটো আছে, কিন্তু আমরা বাসে করে যাব, কারণ অত আমরা খরচা করি না। আজকে একটু বাস কম, সামনেই ভোর, তার জন্য নাকি অনেক বাস তুলে নিয়েছে। একটা বাসেও আমরা উঠে পড়েছি। বাসে খুব ভিড়, সিট পাইনি, ওই ড্রাইভারের পেছনে বসে পড়েছি। এবার আমরা নেমে পড়েছি সিটি সেন্টারে। এই সিটি সেন্টার হচ্ছে দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র। সিটি সেন্টারকে কেন্দ্র করে অনেকের জীবিকা গড়ে উঠেছে। আমাদের ছেলে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি বলতে বড় গাড়ি নয়, ছোট গাড়ি, টোটো। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ও এই গাড়ি করেই কোচিং সেন্টারে যাওয়া আসা করে। এনার নাম হচ্ছে লালটুদা। আমরা যখনই আসি লালটুদা আমাদেরকে নিয়ে যায়। দুর্গাপুরকে বলা হয় DSP, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এখানে টাটা লৌহ ইস্পাত শিল্প কারখানায়। বলতে পারেন টাটার দৌলতে এই জায়গা শহরে পরিণত হয়েছে। অনেক মানুষের পেটের ভাত দিচ্ছে টাটা। এখানকার বেশিরভাগ মানুষ DSPতে চাকরি করে। টাটার দৌলতে দুর্গাপুর শিল্পনগরীতে পরিণত হয়েছে। দুর্গাপুরকে বলা হয় প্ল্যান সিটি। পুরো প্ল্যান করে সিটি তৈরি করা হয়েছে। এছাড়া এখানে ড্রেনেজ সিস্টেম আন্ডারগ্রাউন্ড। রাতে নাকি কোনো বাড়িতে মশারি টাঙাতে হয় না। রাস্তার দুধারে প্রত্যেকটা বাড়ি খুবই সুন্দর। আমরা পৌঁছে গেলাম ছেলের হোস্টেলে। হোস্টেলটা খুব সুন্দর, চারিদিকে সবুজে মোড়া, পরিষ্কার পরিচ্ছন্নতার ছোঁয়া চোখে পড়ে। ছেলের সঙ্গে দেখা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব হোটেলে। ও এখান থেকে টোটো করে চলে যাবে, ওখান থেকে আমরা আলাদা করে চলে যাব। এখন যাচ্ছি হোটেলে। যে হোটেলটা বুক করা হচ্ছে আমাদের জন্য, সেই হোটেলটায় আমরা এখন যাব। ও থাকবে হোস্টেলে। হোস্টেল তো আমাদের জন্য অ্যালাউ নয়। তারপরে এক্ষুনি চলে যাবে এক্সাম দেওয়ার জন্য। আমরা পরে ফ্রেশ হয়ে তারপরে যাব। দেখলেই বোঝা যায় কতখানি প্ল্যান করে সিটি বানানো হয়েছে। সুন্দর রাস্তা, রাস্তার দুধারে সবুজ গাছে মোড়া, আর দুদিকে সুন্দর সুন্দর বাড়ি। দেখলে মনে হয় কোনো বিদেশের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। প্রত্যেকটা বাড়িঘর এত সুন্দর, পুরো ছবির মতো সাজানো। দুর্গাপুর না এলে কেউ ভাবতে পারবে না যে এখানকার সিটিটা এত সুন্দর। প্রতিটা বাড়ি একদম ছিমছাম সুন্দর করে সাজানো গোছানো, একদম পুরো প্ল্যান সিটি একটা। এটা দেখুন, এটা হচ্ছে মা ভবানীর মন্দির।
এখন তো প্রচণ্ড রোদ্দুর। আজ আমরা আছি, সন্ধ্যেবেলায় এসে একবার মা ভবানীর মন্দিরটাকে আমাদের ভালো করে দেখাবো। মনে হচ্ছে খুব সম্ভবত আমাদের যে আজকে হোটেল সেখানে আমরা পৌঁছে গেছি। হোটেল উর্বশী, আমাদের আজকের ঠিকানা হচ্ছে এইখানে। এটা হচ্ছে রিসেপশন রুম। রুমটা কিন্তু বেশ বড়। আমাদের জন্য চাবি আনতে গেছে। আমরা এবার সিঁড়ি দিয়ে উঠছি। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। রুম কিন্তু আমাদের ছেলেই বুক করেছে, এসি রুম বুক করেছে, যাতে বাবা মায়ের কোনো কষ্ট না হয়। দুর্গাপুরে ভীষণ গরম পড়ে, আমাদের থাকা অভ্যাস নেই, তার জন্যই ও ব্যবস্থা করেছে। আর এই যে শোপিসটা, এটা কিন্তু ভারী সুন্দর, বেশ রুচিবোধের পরিচয় পাওয়া যায়। আর এই হচ্ছে আমাদের রুম। রুমটা কিন্তু বেশ বড়। ওর বাবা কিন্তু রুমে ঢুকেই সঙ্গে সঙ্গে এসে চালিয়ে দিয়েছে। আমাদের আজকের ঠিকানা এই ঘরটা। হোটেলটার নাম হচ্ছে উর্বশী। মোটামুটি খুব হাইফাই নয়, খুব খারাপও নয়। গরমটা আজকে খুব একটা বেশি নেই, একটু কমই আছে। এমনি দুর্গাপুরে তো প্রচণ্ড গরম পড়ে, যেহেতু মালভূমি অঞ্চল। একটু থ্যাংক গড যে গরমটা এবার আজকে খুব বেশি নেই। এবার আমরা ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করে নেবো। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে স্নান করে তারপরে আবার ছেলে সেন্টারে চলে যাবো। আজ হচ্ছে ছেলের নিট এক্সাম, অল ইন্ডিয়া নিট এক্সাম। আজকেই ওর এখানে শেষ দিন। আজ এক্সাম হয়ে গেলে ওকে নিয়ে আমরা ফেরত চলে যাবো। এসি আছে, এবার দুর্গাপুরে যা গরম না, এসি হলে চলে না। একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একদিনে সব ওয়ার্ড্রপের কোনো প্রয়োজন নেই। কর্তামশাই টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর এখানে দিয়েছে একটা ছোট্ট সোপ, এক পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু, টিভি রিমোট আর টাওয়েল। একটা ড্রেসিং টেবিল দিয়েছে। আর এবার বাথরুমটা দেখি কেমন। বাথরুমটাই তো মেন। এমনি ঠিক আছে, অসুবিধা কিছু নেই, পরিষ্কার থাকলেই হলো। একদিনের ব্যাপার তো। এইখানে একটা ব্যালকনি আছে মনে হচ্ছে, খোলা যাচ্ছে না, বন্ধ ওই দিক দিয়ে। আচ্ছা, ওদিক দিয়ে লক করা আছে বাইরে দিয়ে, তার জন্য দেখাতে পারলাম না। যদি পরে ওরা সন্ধ্যেবেলায় খুলে দেয় তাহলে একবার দেখাবো। রাস্তার উপরে এখান থেকে জানলা থেকে রাস্তা সব দেখা যাচ্ছে। একদিনের সফরের জন্য দুর্গাপুর কিন্তু খুব সুন্দর জায়গা, দেখার কিন্তু আশেপাশে অনেক কিছু আছে। আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করিয়ে এনেছি, আলু ভাজার পরোটা। এখানে প্রচণ্ড খাবারের দাম, তাই একবার সেভ করার চেষ্টা করেছি। দুপুরে আশেপাশে কোথাও হোটেল খুঁজে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। আমি তখন বলছিলাম যে ব্যালকনির দরজাটা ওই দিক দিয়ে আটকানো আছে, আটকানো ছিল না। আসলে আমিই খুলতে পারিনি, গায়ে জোর কম। হাজব্যান্ড খুলেছে। এই দেখুন ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর। এসিটা চলছে, দরজাটা বন্ধ করে দিই। এটা কিন্তু বেশ সুন্দর, দুটো চেয়ার দেওয়া আছে বসার জন্য। এখান দিয়ে বসে রাস্তার পুরো ভিউ দেখা যাবে। এটা তো ভালো, যার জন্য ভিডিওর ছবিগুলো একদম ক্লিন আসছে। এত সুন্দর কিন্তু ক্লিন ছবি আমার ভিডিও আমার ক্যামেরায় কখনো আসে না। আমি নিজেই তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত সুন্দর ক্লিন ছবি কি করে আসছে। এখানে কিছু গাছ লাগানো আছে, সব পাম জাতীয় গাছ। আর ওইটা হচ্ছে নলিনাস, এই গাছটা কিন্তু অনারিত আছে। আর এইগুলোকে কি বলে গো? এই গাছগুলোকে কি বলে? এটা হচ্ছে লাকি বাম্বু। যাই হোক, বেশ অনেক বড় ব্যালকনি। ব্যালকনিটা এদিকেও আছে। এই দেখুন পাখি বাসা তৈরি করেছে এখানে, শালিক পাখি। ব্যালকনিটা আমার খুব পছন্দ হয়েছে। এইখানে একটা লেন্স কাটের শোরুম আছে। খুব টায়ার্ড হয়ে গেছে বলে। আমরা এখন আছি এক্সাম সেন্টারের সামনে। এক্সাম সেন্টার নাম হচ্ছে ডিএভি মডেল স্কুল। ছেলে ঢুকে গেছে ভিতরে।
প্রচণ্ড রোদ্দুর। তখন হোটেলে ভেবেছিলাম আকাশটা মেঘলা, হয়তো আজকের ওয়েদার খুব ভালো, কিন্তু না, এই জায়গা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি ভুল ভেবেছিলাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায়। এখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ। আমাদের ড্রাইভার সাহেব এখন বলেছে পোড়া আমের শরবত খাবে, না হলে নাকি ওর লু লেগে যাবে। তো এখন আমাদেরকে ওর জন্য ওয়েট করতে হবে। এত গরমের মধ্যেও, এত দাবদাহের মধ্যেও একটা পরম পাওয়া বা প্রশান্তির প্রাপ্তি ওই যে দূরে হলুদ ফুলের সমারোহ, যাকে বলা হয় রাধাচূড়া। তো এই ফুল দেখে কিন্তু এত গরমের মধ্যেও মনটা শান্তিতে ভরে গেল। জায়গাটা সত্যি ভারী সুন্দর, না দেখলে বোঝা যায়। এই অবস্থা, প্রচণ্ড গরম। তখন বলেছিলাম যে ওয়েদার আজকে ভালো, ঠান্ডা আছে, কিন্তু তখন বুঝতে পারিনি যে বেলা বেলার সঙ্গে সঙ্গে এই অবস্থা হয়। গরমের দাবদাহ চলছে, সেই সাথে লু বইছে। আর ছেলেকে তো দিয়ে এলাম, ছেলেকে কখনো ওকে দেখাতে দেয় না, অসন্তুষ্ট হয়, যার ফলে ওকে দেখাইনি। সেন্টার তো দেখালাম আমাদেরকে ছেলেটা কেমন। তার মধ্যেও এটা হচ্ছে নেহেরু স্টেডিয়াম, বাচ্চাদের খেলাধুলো হয়। তার মধ্যেও কিন্তু এত রোদ্দুরের মধ্যেও বলবো যে অসম্ভব একটা সুন্দর জায়গা। আমি মুখে পুরো একদম নিজেকে প্রোটেক্ট করে নিয়েছি, ডাক করে নিয়েছি, যাতে কোনো রকম লু আমাকে আমার না লাগে। চিনতেও পারছেন না, পুরো স্পাইডারম্যান মনে হচ্ছে। চলার পথে বাড়তি পাওনা ঠান্ডা লেবু জলের শরবত। যেহেতু প্রচণ্ড গরম, রাস্তার মোড়ে মোড়ে ওই জন্য যাতে মানুষজনের কষ্ট না হয় তার জন্য লেবু জল খাওয়ানো হচ্ছে। সুন্দর খেতে, খেয়ে কিন্তু বেশ তৃপ্তি হলো। এই ব্যবস্থাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। শুধু প্ল্যান সিটিই নয়, সমস্ত মানুষজনও কিন্তু প্ল্যান মাফিক চলে। আর এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর। আমি ড্রাইভার সাহেবকে বললাম তুমি আমাকে নামিয়ে দাও। লেখা আছে ওয়েলকাম টু দুর্গাপুর স্টিল সিটি, যেটাকে বলা হয় ডিএসপি। এই জায়গাটা আমি শেয়ার না করে পারলাম না। এই যে সুন্দর জায়গা, মনের মণিকোঠায় আমি সাজিয়ে নিলাম, এটা আমি সারা জীবন মনে রাখবো। এর আগেও এসেছি অনেকবার, কিন্তু কখনো সফর করিনি। আজকে ছেলের দৌলতে ছোটোখাটো সফর হয়ে গেল, তাই আমি আমাদেরকে শেয়ার করলাম। এছাড়া কিন্তু এখানে আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। শুনেছি আরা শিব মন্দির আছে, প্রাচীন দুর্গা মন্দির আছে। উফ, কি গরম। আমরা ফিরে এলাম হোটেলে। ছেলের এক্সাম 5টায় শেষ। আমরা ওর হস্টেল যে বেস কিচেন আছে ওখানেই আমরা লাঞ্চ করেছি, বাইরে হোটেলে আর খাইনি। ম্যামকে ফোন করেছিলাম, ম্যাম বললো ঠিক আছে, ব্যবস্থা এখানে হয়ে যাবে, আমরা ছেলেকে হলে ঢুকিয়ে যাওয়ার আগে খেয়ে যাবেন। আমরা ওখানে খেয়ে নিয়েছি। ওখানে রান্না করেছিল ডাল, আলুর চোখা, ডিমের অমলেট আর একটা আলু পটলের সবজি। বেশ সুন্দর খাবার, হোটেলের থেকে অনেক ভালো খাবার, ফ্রেশ খাবার। তার জন্য হোটেলটাকে অ্যাভয়েড করে ম্যামের কাছে খেয়েছি আমরা। এখন একটু রেস্ট করবো, তারপরে ও এক্সাম দিয়ে ও আবার এখানে চলে আসবে। আর রাতে ওদের আজকে হস্টেলে পার্টি আছে, তার জন্য ওরা আমাদের সঙ্গে থাকবে না, ওরা বন্ধুরা থাকবে একসাথে। হোটেলের ব্যালকনি থেকে দুর্গাপুরের সন্ধ্যাবেলা সৌন্দর্য। দিনের বেলা সেই ছিল তপ্ত গরম একটা আবহাওয়া, চারিদিকে লু বইছিল। আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা শীতল বাতাস দেওয়া শুরু করেছে, আর কি সুন্দর মনোরম পরিবেশ। সত্যি খুব ভালো লাগছে। জীবনের ছোট ছোট পাওয়াগুলো কিন্তু অনেক বড়, আর এই পাওয়াগুলোকে নিয়ে কিন্তু জীবনকে খুশি রাখতে হয়। ভবানী পাঠক কালীবাড়ি। তখন হোটেলে যাওয়ার সময় বলেছিলাম যে সন্ধেবেলায় এসে মা ভবানীর মন্দির দেখাবো। এই হচ্ছে সেই ভবানী পাঠক কালীবাড়ি। ভবানী পাঠক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, সেই উপন্যাসের মূল চরিত্র। তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ভবানী পাঠককে কিন্তু আমরা সবাই জানি, আর তার সহযোগী ছিল দেবী চৌধুরানী। এই মা কালীর মন্দির ভবানী পাঠক প্রতিষ্ঠা করে গেছিলেন। তখন ছিল মাটির প্রতিমা, এখন হয়েছে পাথরের প্রতিমা। যে বটগাছ আছে সেই বটগাছের তলায় গোপন মন্দির ছিল, সেখানে মাটির প্রতিমাকে আরাধনা করে পুজো করে উনি গুপ্ত পথ দিয়ে ডাকাতি করতে বেরোতেন। আমাদের দেশে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ কিন্তু এই উপন্যাস থেকে শুরু হয়েছিল, এবং যে আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, সেই বন্দে মাতরম সঙ্গীতও কিন্তু এই উপন্যাসে পাওয়া যায়। আর যাকে দিয়ে তিনি বিদ্রোহ করতে চেয়েছিলেন সেই মূল চরিত্র ভবানী পাঠক, তিনি কিন্তু একজন বিপ্লবী ছিলেন।
সবাই হয়তো জানে তিনি ডাকাত ছিলেন, কিন্তু অলক্ষ্যে তার উদ্দেশ্য ছিল অন্য। বলতে গেলে কিন্তু বিপ্লবের সূচনা এখান থেকেই হয়েছে। আর দেবী চৌধুরানী, তার যে প্রধান সহায়িকা, তিনি কিন্তু সারা জীবন ওনার পাশে থেকে গেছেন। আর এই হচ্ছে সেই প্রাচীন বটগাছ, যে বটগাছের নিচে গুপ্ত মন্দির ছিল, যেখানে ভবানী পাঠক আর দেবী চৌধুরানী পুজো করে লুটতরাজ করতে বেরোতেন। আর একটা কথা হয়তো সবাই জানে না, যে তিনি ডাকাতি করতেন, সেই ডাকাতির পয়সা কিন্তু তিনি অসহায় দরিদ্র মানুষদের সাহায্য করতেন। এটা হচ্ছে একটা বজরংবলীর মন্দির। বজরংবলীর মাথার উপরে রাম, সীতা, লক্ষ্মণের ছবি। কেন বজরংবলী নিজের বুকের মধ্যে ওদেরকেই রেখে দিতেন। একটা কথা সত্যি বলছি, ভাবলে অবাক লাগছে, যে কাহিনী ইতিহাসের পাতায় স্থান পেয়েছে, একটা ঐতিহাসিক কাহিনী, সেই কাহিনীর সঙ্গে জড়িত হচ্ছে এই জায়গা। আর সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, যে জায়গায় একটা সময়ে দেবী চৌধুরানী, ভবানী পাঠকের আনাগোনা ছিল, আমি এখন সেই জায়গায় প্রত্যক্ষ করছি। কেমন লাগছে, নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। ইতিহাস এভাবে আমাদেরকে যেন আরও অনেক যুগ এগিয়ে নিয়ে যায়। এছাড়া এখানে একটা আছে গণেশজির মন্দির, আর আছে একটা বড় পাতকুয়ো, যাতে মন্দিরে কোনো জলের কষ্ট না হয়। আমি সবাইকে বলবো অবশ্যই একবার দুর্গাপুরে আসবেন, ঐতিহাসিক স্থান দর্শন করার জন্য আর ডিএসপি দর্শন করার জন্য। মন্দিরের পেছনে একটাই সুন্দর ঝিল। ঝিলটা এখন ছোট হয়ে এসছে। একটা সময় এই ঝিলটা এখন নদীতে গিয়ে পতিত হয়েছিল। আর ভবানী পাঠক আর তার দলবল ডাকাতি করে গুপ্ত পথে এই ঝিলে উঠে নৌকো করে নদীতে গিয়ে পড়তো। ঝিলের ওপারে এখন নগরী গড়ে উঠেছে, বিশাল বড় নগরী, বড় বড় কমপ্লেক্স। কিন্তু তারপরও মন্দিরের চারপাশটা সুন্দর করে গাছ দিয়ে সাজানো। মন্দিরে এখন আরতি শুরু হয়েছে। এলাকার মানুষজন এই মন্দিরকে সযত্নে রেখে দিয়েছে। আর মায়ের প্রতি প্রচুর বিশ্বাস, অগাধ ভক্তি। তাই যখন সন্ধ্যা আরতি হয়, আশেপাশের মাঝিরা এসে মন্দিরে সমবেত হয়। আর এই যে বাচ্চা ছেলে, এ নাকি অনেকদিন থেকেই মন্দিরে ঢাক বাজে সন্ধ্যা আরতির সময়। সবাই মনে করে ওর ওপরে ঠাকুরের আশীষ আছে। প্রত্যক্ষভাবে মায়ের পুজো হলেও অলক্ষ্যে কিন্তু দেশমাতৃকা বন্দনা এখনো পালন হয়। এখনো বলা হয় পুজো শেষে ভবানী পাঠকের জয়, দেবী চৌধুরানীর জয়, বন্দে মাতরম ধ্বনি। আর চলতি পথে এই শিবযুদ্ধ দেখা। এরপরে আমরা ঢুকবো সেই গুপ্ত পথ দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে বেল আইকনটা অন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যাবে। শেষবারের মতো বলবো, একবার আসুন দুর্গাপুর ঘোরার জন্যে, দেখুন কেমন লাগে। পাশেই কিন্তু আছে মাইথন ব্যারেজ, আরও ভালো লাগবে। এছাড়া কিন্তু আরও জায়গা আছে, আমি সবটা বলতে পারিনি। এখানে লোকাল লোকের কাছ থেকে যদি শুনে নেন কোন কোন জায়গা আছে, তাহলে আমরা কিন্তু 1 থেকে 2 দিন খুব ভালোভাবে ঘুরতে পারবেন। হাতে অল্প সময় নিয়ে এখানে চলে আসুন। আজকে তাহলে আসি।